শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের ভিতরগুলো আগে দিয়েছি, এখন এই যে বারান্দাটা দিচ্ছি। আর এত পোকা পড়ছে এই জায়গাটায়, চেয়ারগুলো দেখলে যে একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ চেয়ারের ওপরে না অনেক পোকা পড়েছিল। ওই যে লাইটটা জ্বলছে, লাইটে না অনেক পোকা আসছে সন্ধেবেলায়, দিয়ে মানে পোকাগুলো মারা যাচ্ছে, দিয়ে দেখছি সকালবেলায় এই চেয়ারের ওপরে পড়ে থাকছে। তো যাই হোক চেয়ারগুলো ঝাড়ু দিলাম, চেয়ারের তলাগুলো ঝাড়ু দিলাম, তারপরে এই যে দেখো ঝাড়ু দিতে দিতে বাইরের দিকে চলে এসে সিঁড়িগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো সব জায়গায় ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপরে এঁঠো বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রাখলাম। তারপরেই দেখো ঘর মুছতে শুরু করে দিলাম। ঠাকুর ঘরটা আগে মুছে নিয়েছি, এখন এই যে হেসেল ঘরটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকে সকালবেলাতেও দেখছি একদম আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে। আর কি বলো তো, কয়েকদিন আগে উঠেই দেখছিলাম এমন রোদ বেরিয়ে যাচ্ছিল, পুরো একদম রোদে চকচক করছিল। আর আজকে এখন 6টা বেজে গিয়েছে, তাও দেখছি কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগছে, কারণ মেঘলা আকাশ হয়ে আছে, সেই জন্য আজকেও মনে হয় বৃষ্টি হবে। রোদের তো দেখা পাওয়াই যাচ্ছে না কদিন থেকে। তো যাই হোক, সব ঘর চারটে মুছে নিয়েছি, এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে ছি তুমি কি নোংরা, যেই বালতিতে ঘর মোছো সেই বালতিতে জামা কাপড় কাচছো, তোমার বাড়িতে গিয়ে কেউ খাবে না। তো যে বালতিতে ঘর মুছি সেই বালতিতে জামা কাপড় কাচলে কি হয়েছে? জামা কাপড়টা তো খাওয়ার জিনিস নয়। আর তাছাড়াও ঘর মোছার পর আমি কিন্তু বালতিটা ভালো করে সাবান দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে নিই, তারপরে কিন্তু ধুয়ে নিই, তারপরে রেখে দিই। ওই টুকটাক কাজগুলো আর কি ওই বালতিতে করা হয়। তবে খাওয়ার জল রাখি না, কিন্তু যে জল আমরা খাই সেই জল কিন্তু ওই বালতিতে রাখি না। তো যাই হোক, তোমার হয়তো পছন্দ হয়নি, ভালো লাগেনি, সেই জন্যই বলেছো। আর আমি যদি কোনো ভুল করে থাকি যে ওই বালতিতেই ঘর মুছছি আবার ওই বালতিতেই জামা কাপড় কাচছি, তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে গো, কারণ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বালতি কেনার মতো সামর্থ্য আমার নেই। ঘর দুয়ার মুছে নিয়েছি, গ্যাসের ঘরটাও মুছে নিয়েছি, তারপরে আমি একটু চা আর রুটি খেয়ে নিচ্ছি। বাড়িতে মুড়ি বাড়ন্ত, তো কালকে একটু বেশি করে রুটি করা হয়েছিল, সবাই সকালে একটা করে খাবে বলে, তাই একটা রুটি আর চা আমি দেখো খেয়ে নিলাম। তো তারপরে চলে এলাম ঘরে বিছানাটা গোছানোর জন্য। বিছানাটা অবশ্য গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো এই যে খাটের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি, কারণ কালকে তো ওই একটু একটু শুকিয়েছিল, তারপরে বৃষ্টি শুরু হয়েছিল, তাই খাটের ওপরে মেলে দিয়েছিলাম। সারা রাত ফ্যানের হাওয়া পেয়েছে, এখন খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। সকাল সকাল রুদ্র বাবা যাচ্ছে মুড়ি ভাজতে। সেই কবে চালগুলো ধোয়া হয়েছে, মানে আজ এই কাল সেই করে মুড়িটা আর ভাজতে যাওয়া হচ্ছিল না। তো অবশেষে আজকে দেখো সময় হয়েছে, 1 সপ্তাহ বোধহয় পার হয়ে গিয়েছে চালটা ধোয়া হয়েছিল। আর যেই গ্রামে যাবে মুড়ি ভাজতে সেই গ্রামে হচ্ছে আজকে হাট বসে, মানে রবিবার দিন হাট বসে, রবিবারে আর বুধবারে। তাই রুদ্র বাবাকে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, একটু বেশি করে আলু নিয়ে আসবা, প্রত্যেক দিনই তো আলু লাগছে, তো সেই কারণে বড়টাই দিলাম। আর কি বলো তো, বড় নিয়ে যাওয়াই ভালো, কম দামে যদি মানে সবজি পেয়ে যাও নিয়ে নেওয়া, মানে বলে না সস্তায় পেয়ে বস্তায় ভরে নিলাম, মানে কম দামে যদি পাও কোনো কিছু তাহলে একদম বস্তায় মানে বড় ব্যাগে ভরে নিয়ে চলে আসবে। না একটু কম নাই গো, ঢেঁড়স পটল এগুলো তো দাম কম আছে এখন। এখন তো সবজিরই বাজার। তো যাই হোক, অনেক দিকে আবার বৃষ্টির জন্য সবজি সব ডুবে যাচ্ছে। সামনে হবে না, না অত অত বড় বলে সামনে ঝুলা বানানি, চাল দিয়ে চলে আসবে নাকি? খুব অসুবিধা হচ্ছে জানো তো, মুড়ি বাড়ন্ত, কালকে তো ভাত রান্না করলাম, আজকে আর ভাত করব না, কারণ সকালে ভাত করলে না দুপুরে কেউ ভাতই খেতে চাইছে না, তো সেই কারণে আজকে আর করবো না, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আসি গো বন্ধুরা, কি সবজিপাতি নিয়ে আসি, দেখি কি পাই। রুদ্রর বাবা চলে গেল মুড়ি ভাজতে, আর এদিকে দেখো আমি ঘরে চলে এলাম
এসে রুদ্রকে পড়াতে বসিয়েছি। ও উঠলো একটু আগে, খাওয়া দাওয়া করে নিয়েছে, দিয়ে পড়তে বসলো। একদিকে ওকে পড়ানো হচ্ছে আর একদিকে আমার কাজগুলো সামলানো হচ্ছে। কাজ বলতে ওই যে খাটের ওপরে যে জামা প্যান্টগুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, ভাবলাম বসে বসে একটু গুছিয়ে নিই। আর এখন পড়াতে পড়াতে না গোছালে না আমার তো আর সময় হবে না, পরে তখন রান্না বান্না পুজো পাঠ মানে সমস্ত কাজ করতে হবে। সেই কারণে একদিকে পরিয়ে নিচ্ছি আর একদিকে গুছিয়ে নিচ্ছি। এই যে স্কুল ড্রেসগুলো কালকে সব কেচে দেওয়া হয়েছিল, আর শনিবারের দিন যেটা পড়ে গিয়েছিল সেটা আবার আজকে কাচতে হবে। আগের শনিবারের দিন কাচা হয়নি জানো তো, তো কালকে পড়ে গেছিলো, আজকে ওই হলুদ ড্রেসটা কেচে দেব। আর কয়েকটা জামা কাপড় আছে বলছিলাম না, ওগুলোকেও কিন্তু আজকে কেচে দিতে হবে। তো যাই হোক, চলো সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। রুদ্রকে পরানোর পর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, মানে কালকে তো সব কাচা হয়নি, আরও ছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কলপাড়ে চলে এলাম জামা কাপড়গুলো কেচে নেওয়ার জন্য। পুরো এক বালতি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো কি কাণ্ড হয়েছে, আমি তো 4টে ব্লাউজ আজকে একসঙ্গে দিয়েছি সার্ফে ভিজিয়ে। তো যেই ব্লাউজটা আমি পরে গেছিলাম, এই যে আমার হাতে দেখছো, মানে এই ব্লাউজটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে, আর বানিয়েছি খুব সুন্দর বানানো হয়েছে। তো আমি ভাবতেই পারিনি যে এই ব্লাউজটা রং উঠতে পারে। ওপরের কাপড়টা সিল্কের টাইপেরই আছে, রং উঠবে ভাবিনি। তলের কাপড় যেটা সুতির দেওয়া আছে সেটার কেমন একটা কালো কালো রং উঠেছে। রং উঠে এই যে আমার আরও যে 3টে ব্লাউজ আছে সব ব্লাউজে লেগে গিয়েছে জানো, মানে উঠলো না এমনভাবে রংটা লেগে গিয়েছে। ভাগ্যিস রুদ্রর বাবার সাদা জামার কাছাকাছি ছিল না, নইলে সাদা জামাগুলোতেও লেগে যেত, একদম বাজে হয়ে যেত। সাদা জামা বোধহয় আর পরাই যেত না। তো যাই হোক, ওই ব্লাউজটাকে দেখো আলাদা করে কলের মাথায় রেখে দিলাম, আর সাদাগুলোকে কেচে কেচে মানে জলের বালতির ওপরে রেখে দিচ্ছি, নইলে একবার যদি লেগে যায় তাহলে সেটা আর কি আর পরাই যাবে না। সমস্ত জামা কাপড় কাচা হয়ে গিয়েছে আর এখন ধুয়ে নিচ্ছি। রুদ্রর বাবার প্যান্টটা সোজা হয়েছিল, উল্টো করে দিলাম। সমস্ত জামা কাপড় আমি উল্টো করে মেলতে ভালোবাসি, আর উল্টো করে যদি এই বড় মানে জিন্স প্যান্টগুলো মেলা হয় তাহলে কিন্তু খুব ভালো পকেটগুলো শুকিয়ে যায় আর রঙটাও যায় না। তবে আজকে রং চলে যাওয়ার ভয় নেই, কারণ আজকে তো রোদই নেই, মেঘলা মেঘলা হয়ে আছে, তবুও কেচে দিলাম জানো তো। আর না কাচলে যদি না ওই ঘরে পড়ে থাকে তাহলে না কেমন বিরক্ত লাগে, মনে হয় কখন কাচবো কখন কাচবো। এই কাপড়টাও দিয়েছিলাম, কাপড়টাও কেচে নিলাম। সমস্ত জামা কাপড় কাচা হলো, তারপরে এই যে দেখো সব একদম পরপর মেলে দিয়েছি। টিনে কয়েকটা দিয়েছি, আজকে তো ছোট জিনিস বেশি ছিল না, মানে রুদ্রর জিনিস বেশি ছিল না, ওই 2-1টা ছিল রুদ্রর, তো ওগুলো দিয়েছি আর এই যে দিলাম। আর আজকে মেঘলা মেঘলা করলেও মানে গরম আছে জানো তো, খুব গরম লাগছে, পুরো একদম হাঁপিয়ে গেলাম। তো যাই হোক চলো এবারে গিয়ে একটু হাওয়ায় বসবো। আর রুদ্র বাবা তো গেছিলো মুড়ি ভাজতে, ও চাল দিয়ে এসছে আর বাজার করে নিয়ে এসছে, দেখতে হবে রুদ্র বাবা কী বাজার নিয়ে এসছে। তো চলো যাই একটু হাওয়ায় বসি আর বাজারগুলোও দেখে নিই। কি ভারী ব্যাগ, দেখি রুদ্র বাবা কি বাজার করে নিয়ে এসছে আর তোমাদেরকেও দেখাই। ও বড় একটা মাছ নিয়ে এসছে, দেখো সত্যি অনেকদিন থেকে বাড়িতে মাছ রান্না হচ্ছে না, মাছ কাকু মাছ নিয়ে আসছেই না জানো তো। তো সেই কারণে ও পাশের গ্রামে বাজার করতে গিয়ে দেখো মাছ নিয়ে এসছে, বড় একটা মাছ নিয়ে এসছে। আর রুদ্র বাবা তো মাছ মানে খুবই পছন্দ করে, তো মাছটা বাছবো এখন, সাইডে রাখি, দিয়ে তোমাদেরকে সবজিগুলো দেখাই। তোমরা তো দেখলেই যে রুদ্রর বাবা বড় একটা মাছ নিয়ে এসছে, মানে কয়েকদিন থেকেই মাছ বিক্রি করতে আসছে না, তো ও ভাবলো যে মাছ বিক্রি করতে আসবে না আসবে নিয়েই যায়, তো সেই জন্য নিয়ে এসছে। আর দেখো আরও অনেক কিন্তু সবজি নিয়ে এসছে। তো এখানে দেখছো কুমড়ো আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তারপরে পটল, বেগুন, আলু, এই সমস্তগুলো নিয়ে এসছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আরেকদিকে রুদ্র বাবাকে দামগুলো জিজ্ঞাসা করছিলাম যে কোনটার কি দাম। পটলগুলো কিন্তু বেশ ভালো, দেখো একদম বড় বড় মোটা মোটা, দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে আমার দেখো একদম ঝুড়ি ভর্তি হয়ে গেল সবজিতে। আর টমেটোগুলোর কালার দেখো একদম লাল টুকটুকে। তো আমি জিজ্ঞাসা করছিলাম টমেটো কত করে নিল, তো রুদ্র বাবা বলছিল যে 40 টাকা করে কিলো নিয়েছে। আর এই যে দেখো মাছটা দারুণ বলো। ভালো একটা বড় মাছ নিয়ে এসছে, মাছটা সঙ্গে সঙ্গে যদি না বাছি
তাহলে তো নরম হয়ে যাবে। তাই ভাবলাম চলো মাছটাকে আগেই বেছে নিয়ে আসি। তাই পুকুর পাড়ে চলে এলাম মাছটা বাছার জন্য। আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমার এখনও স্নান হয়নি। তো ভাবলাম স্নান যখন করব মাছটাকে আগে বেছেই নিই, তারপরে করব। আর এদিকে আমি ভুল করে জুতো পরে চলে এসেছিলাম। আর জানো তো জুতো পরে আমি মাছ কাটি না, বড়রা সবাই খাবে তো মনে ছিল না, কাটতে শুরু করতে যাচ্ছিলাম দিয়ে আবার মনে পড়লো, তাই জুতোটা খুলে রাখলাম, তারপরে মাছটা কাটলাম। আর এই যে দেখো পেটি বের করে ছোট ছোট পিস করেছি, কারণ অনেক মানুষ আছে তো সবাই খাবে তো, তাই না বলো। দিদি সবজি পাতিগুলো নিয়ে কাটতে বসেছে। আর দেখো আজকে কি কি রান্না হচ্ছে, কি কি রান্না হবে। শাক হবে, 5 মেশালি শাক, মানে কি বলো তো দিদি 5 জায়গা থেকে কুড়িয়ে এনে শাক, মানে এই যে মানে এখানে আছে কুমড়োর শাক, মানে তারপরে ছুটির শাক, আর ওখানে কি শাক ওগুলো, লাউ শাক, হ্যাঁ গাঁদা পোনার শাক, মানে কুড়িয়ে এনে আজকে মানে বাড়িতে রান্না হচ্ছে। হ্যাঁ, মানে গ্রামে থাকার এই এক সুবিধা, বুঝলে বন্ধুরা, মানে কি বলতো কোনো সবজি পাতি নেই, শাক যদি পরিমাণ অল্প হয়ে যায়, মানে 5 জায়গা থেকে 5টি শাক কুড়িয়ে নিয়ে এসে রান্নাটা করা যায়। আর খেতেও খুব ভালো লাগে, 5 মেশালি শাক খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো যে কাটাকুটি শুরু করে দিয়েছে, আর ওইদিকে দইবুকি উনুন জ্বালাচ্ছে। রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো প্রথমে কিন্তু শাকটা করে নিয়েছি, তবে এখনও শাকটা রেডি হয়নি, এখনও রেডি করব। এখন সিদ্ধ করে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে দেখো, খেতেও খুব ভালো লাগবে, একদম মুখে দিলেই গলায় চলে যাবে, মেখে ভাত খেতে যা লাগবে না। তো ওইদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে ছুকবো এটাকে। ওই যে রসুন দিয়ে পাঁচফোড়ন দিয়ে যেটা আর কি সম্বরা দেয়, তো সেটাকে আমরা ছোকা বলি। রসুন দিয়ে এখন ছুকবো, তাহলে শাক রেডি হয়ে যাবে। কাঁকরোল আর আলু একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, এবারে তেল দিয়ে ভাজতে হবে। আর এই যে দেখো ভাতটা ফুটে উঠেছে, তবে আজকে আমি একবারে যা জল দিয়েছিলাম আর ভাতে জল লাগবে না, কারণ কালকে হাঁড়ি মাজার পরে এক হাঁড়ি জল রেখেছিলাম, ওই হাঁড়ির জলটা পুরোটাই বসিয়ে দিয়েছিলাম। চাল দেওয়ার পর দেখছি জলটা পড়তে শুরু করেছে, মানে চাল দিয়ে অনেকটা বেড়ে গিয়েছিল, তো একটুখানি আবার কমিয়ে রেখেছি। তো আজকে আর হাঁড়িতে জল লাগবে না। এদিকে চলো শাকটা করে নিই। শাক করার জন্য এই যে দিয়ে দিলাম তেল, তারপরে এই যে দেখো দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন, তারপরে দিচ্ছি এই যে একটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এবারে রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, আর রসুন ভাজার এই গন্ধটাই শাকে ভালো লাগে। এই যে দেখো রসুনটা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করা শাকটা। এইবার আসবে আগে আওয়াজ আর রসুনের গন্ধ, দারুণ হয়েছে। এই যে একদম খুন্তি থেকে পড়ে যাচ্ছে সরাক করে, যেমন তেমন একদম মুখে দিলেই গলায় চলে যাবে। এখন শুধু বাকি থাকলো এই যে কাঁকরোল আলু ভাজাটা করব, আর ওই যে মাছ নেওয়া হয়েছিল মাছগুলো ভাজবো, ভেজে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করা হবে। তো সেটা করলেই কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাহলে সেগুলোকেও করে নিই তাড়াতাড়ি। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে রান্না বান্না সেরে আগে হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি, তারপরে এলাম উনুন শালে ন্যাতা দিতে। আর যেন হাঁড়ি কড়াই মাজার পর এসে একটু ফ্যানের হাওয়ায় বসেছিলাম আমি, তখনই ফোন করেছিল বাবা। আর বাবার ফোনটা পেয়েই আমি একটু অবাক হলাম, কারণ বাবা না ফোন দুপুরের দিকে করে না, কারণ বুঝতেই পারো দুপুরের দিকে আমরা ব্যস্ত থাকি, বাবাও স্কুলে থাকে, ভাইও দোকানে ব্যস্ত থাকে, দুপুরের দিকে ফোন করে না। ওই ফোন করলে রাত্রে খাওয়া দাওয়ার পরে করি, আর ওই সকালের দিকে করি। তো দুদিন আগে করেছিলাম, তারপরে দুদিন করা হয়নি। তো মায়ের জানো তো শরীরটা খুব খারাপ, দুদিন থেকে শুনছিলাম মায়ের হালকা হালকা জ্বর, শরীরটা খুব আনচান করছে এমনটা শুনছিলাম। তো হঠাৎ করে বাবা ফোন করছে, দিয়ে বলছে তোর মায়ের খুবই শরীর খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না, কিছু করতেই পারছে না, ভাই আর বাবা দুজনে মিলে রান্নাবান্না করছে, মানে খুবই শরীরটা খারাপ। আর এদিকে বাবা বলছে জ্বর ছাড়ছিল না করে আবার
রক্ত পরীক্ষা করেছে, দিয়ে আবার টাইফয়েড ধরা পড়েছে। মানে মায়ের এতটাই শরীর খারাপ যে উঠে দাঁড়াতেও পারছে না। আর এদিকে আমাদেরও বাড়ির পরিস্থিতি এমনই, মানে একটু যে যাব গিয়ে মায়ের পাশে দাঁড়াবো সেটাও হচ্ছে না। মানে বুঝতেই তো পারছো, আমাদের এদিকেও কারো শরীর ভালো নেই। রুদ্র সেই ঘা হচ্ছে, আবার দেখছি কয়েকটা হয়েছে। রুদ্রর বাবার ব্যথা, বাবারও শরীরটা ভালো যাচ্ছে না। মা আর কি বলবো, মায়ের কথা তো তোমরা জানো, আমারও শরীর খারাপ। কিভাবে এখন মায়ের পাশে গিয়ে দাঁড়াবো বলো তো? মানে বাবা ফোন করার পর থেকে না মনটা খুবই খারাপ হয়ে গেল, যে এই অবস্থায় মায়ের কাছে গিয়ে দাঁড়াতে পারছি না। অনেকক্ষণই বাবার সাথে কথা হয়েছিল, দিয়ে বাবাকে বললাম ভালো একটা ডাক্তার দেখাও, তারপরে কি হচ্ছে দেখো, আর যদি না কমে তাহলে রামপুরহাটে নিয়ে এসো, রামপুরহাটে ডাক্তার দেখাবে। তো যাই হোক, ওইদিকে মায়ের কথা বলতে বলতে আমার 19 সালে নেতা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। এদিকে দেখো রুদ্রর জন্য ভাত বেড়ে নিলাম। ওই কয়েকটা ঝোলের আলু দিয়েছি, শাক দিয়েছি আর এক পিস মাছ দিয়েছি। তারপরে চটকে ভালো করে মেখে নিয়েছি, দিয়ে রুদ্রকে খাইয়ে দিচ্ছি। আর সত্যি এভাবে যদি শাক রান্না করা হয়, দিয়ে ভাতে মেখে খাওয়া হয়, মানে বেশিক্ষণ চিবাতেই হয় না জানো তো, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। রুদ্রকে কিন্তু খাইয়ে দিলাম, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে, এখন দেখো দিদি আর আমি খেয়ে নিচ্ছি। আর সত্যি শাকটা রান্নাটা খুব ভালো হয়েছিল, আর খেতেও খুব ভালো লাগছিল। তখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, তবে জামা কাপড়গুলো না গুছিয়ে রাখা হয়নি। কারণ দেখলাম বাবা স্নান করছিল, বাবা স্নান হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আবার খেতে দিয়েছিলাম। তো এখন ভাবলাম সময় আছে, তাহলে কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এই যে বড় বড় কাপড়গুলো গোছাতে কিন্তু একটু সময়ও লাগে, তবে ছোটোগুলো তখনই গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই 3টে কাপড় গোছানো হয়নি। তাই এখন দেখো খাওয়া দাওয়া করে এঁঠো দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছাও আছে, ধুলোবালি কিচ্ছু নেই। তাই ভাবলাম এখনই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নইলে আবার যদি আমি পরে গোছাবো ভাবি, আবার ওই যাওয়া আসা করে দেখবো ঠিক কিচকিচ করবে, ধুলোবালি চলে আসবে। তো সেই জন্য এখনই দেখো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে গোলাপি রঙের কাপড়টা সেদিনকে তো সারাদিনই পরেছিলাম, একদম বাড়ি থেকে পরে গিয়েছি। খাওয়া দাওয়া যেদিন মামাদের বাড়িতে ছিল সারাদিনই পরা হয়েছিল, তার জন্য আরও কেচে দিয়েছিলাম। আর এই যে এই হলুদ শাড়িটা দেখছো, এই শাড়িটা দিদি সেদিন পরেছিল, দিদিরই শাড়ি এটা। তো এটাও শুকিয়ে গেছে ভালো মতো, ভাবলাম যে ভালো করে ভাঁজ করে রেখে দিই। দিদি শাড়ি তো খুব কমই পরে, তোমরা তো দেখতেই পাও, যদি ওই কোনো অনুষ্ঠান হয় তখনই আর কি দিদি শাড়ি পরে। এখন বাজে 7টা, আর দেখো এদিকে দিদি কলাই বাটা করছে, কুর্তি কলাই। আজকে মানে ভাত দিয়ে খাওয়া হবে কুর্তি কলাই। আজকে প্রচণ্ড গরমও আছে। আর এদিকে দেখো দইব কি দুধে প্রোটিন গুলছে, ও এখন প্রোটিন খাবে, প্রোটিন পাউডারটা। আর আজকে রাত্রে বাবা ভাত খাবে, অনেকদিন থেকে রাত্রে বাবা ভাত খায় না। আর যেদিনকে বাবা রাত্রে ভাত খায় সেদিনকে বাবা বলে যে একটু বাটা বুটি হলে ভালো হয়। তো সেই জন্য আজকে কলাই বাটা করা হচ্ছে। এমনিতে সবাই খেতে পছন্দ করে, আর আমিও কয়েকদিন থেকে রুটি খাচ্ছি। তো আজকে আমিও একটু ভাত খাবো, আজকে রুটি বন্ধ, আজকে রুটি হচ্ছে না, সবাই আজকে ভাত দিয়ে ওই কলাই বাটাই খাবো। আর দিনের যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটাও আছে, শাক অবশ্য একটু আছে, তবে রাত্রে কেউ শাক খায় না, আর রাত্রে শাক খেতেও নেই। তো যাই হোক ধীরে ধীরে কলাই বেটে নিচ্ছে। আর দেখো কলাই বাটাটা কিন্তু সেন্ট বেরিয়েছে খুব। কুর্তি কলাই শিলে বাটছে, শিলে বাটতে আলাদা টেস্ট, আর মিক্সিতে বাটলে একটা আলাদা টেস্ট। সেই দিন বিয়েতে বেটেছিল বলো, সেদিকে খেতে ভালো লাগছিল না, খসখস করছিল, খসখস করছিল। আর এইদিকে দেখো দিদি একদম পেঁয়াজ কেটেছে, আর লঙ্কা দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8টা লঙ্কা দেবে। একটু ঝাল একটু কলাই বাটা, হ্যাঁ কলাই বাটা একটু ঝাল ঝাল করে না খেলে না ভালো লাগে না, ঠিক জমে না। তবে মায়ের জন্য আর রুদ্রের জন্য তুলে নেওয়া হবে। আর ভাগ্নি ঝাল খেতে পছন্দ করে, ও বলছে বেশি করে লঙ্কা দাও। তো রাত্রে আমাদের ভাতের সঙ্গে এটা আরো অ্যাড হলো, মানে দিনেকার যে তরকারি আছে সে তরকারির সঙ্গে এটা অ্যাড হলো। বিকেলবেলাতে দিদি মানে কড়াইয়ে গ্যাসে বালি দিয়ে কড়াইগুলো ভেজেছি, বিকেলবেলাতে ভেজেছে, ভেজে খোসা ছাড়িয়েছে, দিয়ে এখন এই যে বাড়ছি। চলো আমি প্রোটিন পাউডারটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আর দেখো সবাই পুরো গোল করে বসে গিয়েছি ভাত খাওয়ার জন্য। আর জল ছাকা ভাত, সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কলাই বাটা, কী যে ভালো লাগে এই গরমের দিনে, তোমাদেরকে কি বলবো। আর আজকে যেন মাও খেয়েছে জল ছাকা ভাত, দিদি মাকে ভাতটা আগেই খাইয়ে দিয়েছে। তারপরে এই যে দেখো আমরা সবাই গোল করে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর রুদ্রও খাচ্ছে জানো তো, তবে জল ছাকা ভাত প্রত্যেক দিন রুদ্রকে দিই না, ওই মাঝে মধ্যে আর কি রুদ্র খাই। আর আমিও এখন ভাত খুবই কম খাচ্ছি,
রুটি খাওয়া হচ্ছে। তো আজকে অনেক দিন পর রাত্রে ভাতটা খাচ্ছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।